ন্যাড়া ছাতের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বংশীবদনের বহির্গমন। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পে সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা বংশীবদনের বহির্গমন। যাকে বলে দশাশই পুরুষ, মাথায় লম্বা 6.5 ফুট, ছাতির মাপ 50 ইঞ্চি, আর পেশিগুলো যেন লোহার মতন শক্ত। সবাই বললে একখানা চেহারা বটে। মুখশ্রী ভালো নয় এবং গায়ের রংটাও এমন মিশমিশে কালো যে তার সঙ্গে কোষ্ঠী পাথরে গড়া মূর্তির তুলনা করলে অত্যুক্তি করা হবে না। তবু সুপুরুষ না হলেও এমন পুরুষোচিত সুগঠন নজরে পড়ে কদাচিৎ। বয়স কত হবে, 20 কি 21। নাম বংশীবদন। নামকরণটা হয়েছিল বোধ করি রঙের জন্যই, কারণ বংশীবদন বলে কেষ্ট ঠাকুরকেই। আমাদের পাড়ায় এসে বাসা ভাড়া নিয়ে সে দস্তুর মতন আসর জমিয়ে তুলতে দেরি করলে না। শোনা গেল বংশীবদন বংশীবাদন ভালোবাসে না। রোজ মুগুর ভাজে সে, ডন বৈঠক দেয়, কুস্তি লড়ে। পাড়ায় এসেই বশ করে ফেললে সেই সমস্ত অখেদ্যে এবং অভব্য ছোড়াগুলোকে। রাস্তার রোয়াকে দিনরাত আড্ডা না দিলে যাদের পেটের ভাত হজম হয় না, তাদের মুখ সাবাসি শুনে এবং ধরন ধারণ দেখে ডানপিটেরাও তাকে সমীহ করে চলতে লাগল। এ নিয়ে তেমন কেউ মাথা ঘামালে না, কারণ কোন পাড়াতে এমন লক্ষ্মী ছাড়া ছোড়ার দল এবং তাদের পালের গোদা নেই। কিন্তু ক্রমেই শুরু হলো হরেক রকমের উৎপাত। সবচেয়ে বিষম উপদ্রব হচ্ছে চাঁদার উপদ্রব। বংশীবাদন মত প্রকাশ করলে, তো বছরে আমরা 3 বার সর্বজনীন পুজো করব। দুর্গাপূজার সময়, কালী পুজোর সময় আর সরস্বতী পুজোর সময়। দুর্গাপূজার আর মাস 2 বাকি। সবাই বাড়ি বাড়ি ঘুরে চাঁদা আদায় লেগে যাও। গরিবরা যে যা পারে দেবে, কিন্তু বড় লোকদের কাছ থেকে 25 টাকার কম নিবি না কেউ, মনে থাকবে। পাড়ায় সম্পন্ন গৃহস্থ ছিল 25 ঘর। তাদের মধ্যে মাত্র একজন দিলে 25 টাকা। কেউ কেউ 8 আনা, 1 আনা বা 2 টাকা অবধি দিতে চাইলে, কেউ কেউ কিছুই দিলে না। যারা কম চাঁদা দিতে চাইল বা কিছুই দিল না, তাদের বাড়িতে আরম্ভ হলো সমস্ত বিপরীত কাণ্ড। কোথাও বোমা পড়ে, কোথাও বা হয় ইষ্টক বা বিষ্টা বৃষ্টি। থানায় খবর গেল, কিন্তু পুলিশ এসে কোনো সুরাহাই করতে পারল না। পুলিশ বংশীবদন এবং তার সাঙ্গপাঙ্গকে সন্দেহ করল বটে, কিন্তু তাদের গ্রেপ্তার করবার মতন প্রমাণ পেলে না। বিষ্টা, ইষ্টক ও বোমার কবল থেকে নিস্তার পাওয়ার জন্য সবাই যেচে এসে চাঁদা দিয়ে গেল। প্রফেসর সুরেন চৌধুরীর বাড়ির বড় রোয়াকটাই বংশীবদন বেশি পছন্দ করত। সদল বলে সেখানে বসেই সে বাক্যবন্ধুকে বধ করত রাজা উজিরকে। সুরেনবাবু প্রফেসর মানুষ, নিচের ঘরে বসে তিনি পড়াশোনা করতেন। আড্ডাধারীদের হুল্লোড়ে তিনি অতিশয় অতিষ্ঠ হয়ে একদিন বাইরে এসে বললেন, তোমরা এখনই এই রক ছেড়ে চলে যাও। বংশীবাদন উঠে দাঁড়িয়ে বুক ও হাতের গুলি ফুলিয়ে বললে, যদি না যাই আমি কিন্তু থানায় ফোন করব। মায়েরই নাকি প্রফেসর? হ্যাঁ, আচ্ছা, সালাম। এই চ। সে দলবল নিয়ে প্রস্থান করলে। 4 দিন পর এক সন্ধেবেলায় সুরেনবাবু সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে পা বাড়িয়েই হলেন পপাত ধরণীতলে। তার মাথা গেল ফেটে। দরজার সামনে ছড়ানো ছিল 8-10টা কলার খোসা। হপ্তাখানেক পরে দেখা গেল সুরেনবাবুর পরবার ঘরের এখানে ওখানে কিলবিল করছে 15-16টা সাপের বাচ্চা। ব্যাপারটা আরো বেশি দূর গড়াবার আগেই সুরেনবাবু সে বাড়ি থেকে উঠে গেলেন। বংশীবদন ছোড়ার পাল নিয়ে আবার হাসতে হাসতে এসে রোয়াক অধিকার করলে। আর পাড়ার লোক তারা ভয়ে বোবা।
নামে এবং দেহে ভোঁদা হলেও বুদ্ধি তার মোটা ছিল না। ভোঁদাই ছিল এতদিন এই পাড়ার মায়ে খেদানো বাপে তাড়ানো ছোঁড়াগুলোর পালের গোদা। তার পশার মাটি হয়ে গিয়েছে শ্রীমান বংশীবদনের আবির্ভাবে। এখন আর তাকে কেউ মানে না। এজন্য সর্বদাই সে মন মরা হয়ে থাকে। গলার জোরে এবং গায়ের জোরে বংশীবদনের কাছে সে যে নগণ্য। সেদিন সকালে দালানে বসে ভোঁদা পাঁপড় ভাজা খেতে খেতে চা পান করছে এবং দাসী বাটনা বাটতে বাটতে তার মায়ের সঙ্গে কথা কইছে। ঠিকে ঝি, আরও দুবাড়িতে কাজ করে সে। মা বলছিলেন, তা হ্যাঁ রে ভোলার মা, তুই তো ওই বংশীদের বাড়িতে কাজ করিস, তা এমন দজ্জাল ছেলেকে ওই বাড়ির লোক শাসন করতে পারে না? ভালোর মা দুই চোখ কপালে তুলে বললে, কে দাদাবাবুকে শাসন করবে গো? সে একটা খুনে ডাকাত, সবাই তার ভয়ে একেবারে কেঁচো হয়ে থাকে। মা বললেন, ও মা, এমন কথা আমি কখনো শুনিনি বাবা। ভালোর মা বললে, দাদাবাবু জব্দ কেবল রাতের বেলায়, অমন যে দুত্তির মতন গতর, ভয়ে অন্ধকারে একেবারে কেঁপেই সারা। সঙ্গে আর কেউ না আসলে ভয়ে একেবারে ঘুমোতেই পারে না। মা সবিস্ময় শুধুন, হ্যাঁ, সে কি? কেন রে? ভূতের ভয় গো, ভূতের ভয়। রাতের বেলা কেউ ভূতের নাম করলেও দাদাবাবু আটকে ওঠে। যেন যত রাজ্যের ভূত পেতনি সব একেবারে দাদাবাবুর ঘাড় মাটকাবার জন্য ওত পেতে আছে। কি হাসি লাগে না বাবা আমার এসব কাণ্ড ঝি হাসতে লাগলো। কি মা গো। মাও হাসতে লাগলে। ভোঁদাও হেসে খুন। বংশীবদনদের বাসা বড় রাস্তার পাশে একটা গলির ভেতরে। একদিন একটা কাবুলিওয়ালা সেই গলির ভেতরে ঢুকলো। নিশ্চয়ই কারো কাছে তার টাকা পাওনা ছিল, কিন্তু কয়েক পা এগিয়ে গিয়েই সে বংশীবদনের বাড়ির সামনে টোলে ধপাস করে পড়ে গেল, একেবারে আড়ষ্ট। সবাই চারিদিক থেকে ছুটে এসে দেখলে কাবুলির দেহে আর প্রাণ নেই। বোধহয় তার হৃদরোগ ছিল। পুলিশ এসে লাশ তুলে নিয়ে চলে গেল। বংশীবদন মুখ ভার করে শুকনো গলায় কেবল বললে, কাবুলিটা কি নচ্ছা রে? দুনিয়ায় এত ঠাঁই থাকতে বেড়া কিনা পটল তুললো আমাদের বাসার সামনে এসি। তাকে তখন দেখাচ্ছিল খানিকটা গ্যাস বেরিয়ে যাওয়া বেলুনের মতন। দিন ৩-৪ পরেই পাড়াতে খবর রটে গেল, একজন কাবুলি সন্ধ্যা হলেই খটখট শব্দ করে গলির ভেতরে পায়চারি করে এবং তার দুই চোখে দুটো আগুন জ্বলে। নিশ্চয়ই সে খাবি খেয়েও দেনাদারকে ভোলেনি। নিজের পাওনা টাকা ছাড়তে সে নারাজ। কাবুলিটাকে প্রথম কে দেখেছিল তা জানা গেল না বটে, কিন্তু দূর থেকে আরও কেউ কেউ তাকে দেখতে পেলে এবং প্রত্যেকেই বলে একই কথা। পায়ের জুতোয় খটখট শব্দ হয় এবং চোখে জ্বলে দুটো আগুন। সন্ধ্যা নামলেই গলি একেবারে ফাঁকা। জনপ্রাণী বাড়ির বাইরে পা বাড়ায় না এবং সন্ধ্যা হওয়ার আগে বংশীবদনও সুরসুর করে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দলপতির অভাবে রোয়াকের আড্ডা মাটি হয় বুঝি। বংশীবদনদের বাড়িখানা একতলা, সদর দরজার পাশেই তার ঘর। সন্ধ্যা হতে না হতেই সে গলির দিকে জানলাগুলো খড়খড়ি বন্ধ করে দিলে। তার অবস্থা হয়েছে ওই পিঞ্জরাবদ্ধ সিংহের মতন। এখন থেকে কাল সকাল পর্যন্ত তাকে ঘরের ভিতরেই বন্দী হয়ে থাকতে হবে। উপায় কি? সময় কাটাবার জন্য সে সাহিত্য চর্চা করতে বাধ্য হলো, অর্থাৎ একখানা বই নিয়ে পড়তে বসল সে। গোয়েন্দা কাহিনী, নাম গন্ধকাটার হত্যাকাণ্ড। দম বন্ধ করে পড়বার মতন বই। কোথা দিয়ে যে কেটে যায় ঘন্টার পর ঘন্টা, কাবুলি ভূতের কথাও যে ভুলে যেতে হয় তাকে। আচম্বিতে শব্দ শোনা গেল। বংশীবদনের বুক ধড়াস করে উঠল। সর্বাঙ্গে জাগে রোমাঞ্চ। বই ফেলে সে জানলার কাছে গিয়ে দাঁড়ায়। প্রাণপণে সাহস সঞ্চয় করে সে ভাবে, শব্দ বলতেই তো আর ভূত বোঝায় না। ব্যাপারটা কোনো ধাপ্পাবাজের চক্রান্ত নয় তো? যা থাকে কপালে,
চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করবার জন্য সে রুদ্ধশ্বাসে কম্পিত হস্তে খড়খড়ির একটা পাখি নিঃশব্দে একটুখানি খুলে গলির মধ্যে দৃষ্টি নিক্ষেপ করলে। ওরে ব্রাদার! পর মুহূর্তে বিকট চিৎকারে পাড়া কাঁপিয়ে মাটির ওপরে লম্বমান হলো বংশীবদন। বাড়ির লোকজন হা হা করে ছুটে এলো। হলো কি রে, কি হলো কি হলো করতে থাকলো সবাই। বংশীবদন বলল, কাবুলি ভূত, কাবুলি ভূত, চোখ দুটো তপ তপ করে চলছে। কাবুলি ভূতের বিপজ্জনক সান্নিধ্য পরিত্যাগ করে পরদিনেই বংশীবদনরা সে পাড়া ছেড়ে সরে পড়ল। ভূতটা আজ পথে পায়চারি করে, কাল যদি তার বাড়ির ভেতরে বেড়াবার শখ হয় তখন তাকে ঠেকিয়ে রাখবে কে? ভোঁদার মুখে আর হাসি ধরে না। আবার রোয়াকে গিয়ে সে দখল করলে দলপতির গদি। কিন্তু সকলের মনে একটা সন্দেহ থেকেই গেল, কারণ বংশীবদনদের পলায়নের সঙ্গে সঙ্গে কাবুলি ভূতটাও যে অদৃশ্য হল। কেন? এই গুপ্ত কথাটা ভোঁদা কেবল আমার কাছে প্রকাশ করেছে চুপি চুপি। থিয়েটারের বেশকারের কাছে ধন্না দিয়ে সে কাবুলিওয়ালার ছদ্মবেশ সংগ্রহ করে এনেছিল, আর জ্বলন্ত চক্ষুর ভ্রান্তি সৃষ্টি করেছিল ফসফরাস। নামে এবং দেহে ভোঁদা হলেও বুদ্ধি তার মোটা ছিল না। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বংশীবদনের বহির্গমন। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, বংশীবদন অরিজিৎ রয় চৌধুরী, সুরেনবাবু সমী শুভ্র গাঙ্গুলি, ঝি তনুশ্রী সাহা, মা সুকন্যা ব্যানার্জি। লোক এবং গল্পের সূত্রধার আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা, পোস্টার ডিজাইনে পাপিয়া পাল। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।